গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ূন আহমেদের উপন্যাস ফেরা। পড়ছি এর ২য় পর্ব। আমরা জানি আমাদের গল্পতরুর শ্রোতাদের মধ্যে অনেকেই বিজ্ঞান, ধর্ম এবং সমসাময়িক বিষয় নিয়ে বেশ আগ্রহী। আপনাদের জন্যে আমাদের নতুন আয়োজন কসমিসল বাংলা ইউটিউব চ্যানেল। কথা দিচ্ছি এখানে ধর্ম ও বিজ্ঞান নিয়ে সম্পূর্ণ নতুন কিছু শুনতে পাবেন। এই চ্যানেলটি নিয়ে রাত-দিন কাজ করে যাচ্ছি। আপনাদের সাপোর্ট প্রয়োজন। না, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না। আপনারা চ্যানেলটিতে গিয়ে ভিডিওগুলো দেখবেন। ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানাবেন। এট লিস্ট এইটুকু সাপোর্ট তো আপনাদের কাছে আমি চাইতেই পারি, তাই না? আর হ্যাঁ, যদি আপনাদের কাছে মনে হয় চ্যানেলটি মানসম্পন্ন, আপনাদের কিছু ইনফরমেশন সার্ভ করতে পারছে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি শিওর কসমিসল বাংলা খুলে দিবে আপনার চিন্তার নতুন দুয়ার। এছাড়া কসমিসল নামে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে। আমাদের নেক্সট ভিডিওর আপডেটগুলো পেতে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। সো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আজকের উপন্যাসে। শরীফার কিছুই ভালো লাগে না। এটি যেন তার নিজের বাড়ি নয়, যেন সে বেড়াতে এসেছে। পাড়া প্রতিবেশী বউ-ঝিরাও কেমন যেন সমীহ করে কথা বলে, একটু দূরত্ব রেখে বসে। নানান কথা বলতে বলতে হঠাৎ করে জিজ্ঞেস করে, কাটা পাউডা কই ফালাই আসছো? শরীফার অসহ্য বোধ হয়। সরু গলায় বলে, হাসপাতালেই রাইখা এলাম, সাথে আইনা কি করবাম? নইমের বউ ভীতস্বরে বলে, পাউডারে কবর দিছে। শরীফার কাঁদতে ইচ্ছা করে। এক পা নিয়ে কাজকর্ম সে কিছুই করতে পারে না। সারা সকাল লেগে যায় ভাত ফুটাতে। থালাবাসন ধোবার জন্যে আজরফকে কলসি দিয়ে পানি এনে দিতে হয়। হাসপাতালে থাকার সময় এইসব ঝামেলার কথা তার মনে হয়নি। আমিন ডাক্তার সব দেখে শুনে গম্ভীর হয়ে বলল, রহিমারে খবর দিয়ে আনা দরকার দোস্তাইন। না, কিছুদিন সে থাকুক। কইলাম তো না, সুবিধার লাগিন কইতাছি। আমার সুবিধা দেখানোর দরকার নাই। শরীফা কাঁদতে শুরু করল। তার একটি নতুন উপসর্গ যোগ হয়েছে। প্রায় যে কোনো প্রসঙ্গে কথাবার্তা বলতে শুরু করে শেষ পর্যায়ে কাঁদতে শুরু করবে। দোস্তাইন, কান্দনের কারণ তো কিছু নাই, যার আছে হে বুঝে। ইদানিং শরীফার মনে ধারণা হয়েছে মতি তাকে এখন আর দেখতে পারে না। গতরাত্রে মতি মিয়া বারান্দায় বসেছিল। শরীফা ৩ বার গিয়ে ডাকল। ৩ বারই সে বিরক্ত হয়ে বলল, ঘুমাইবার সময় হোক, সন্ধ্যা রাইতে ডাকো কেন? আমি তো আর নয়া শাদি করি নাই, সন্ধ্যা রাইতে ঘরে খিল দেওয়ানের জোগাড় করবাম। কি কথার কি জবাব? শুধু মতি মিয়া নয়, আজরব পর্যন্ত তার কথার জবাব দেয় না। এক কথা ১০ বার জিজ্ঞেস করতে হয়। একদিন দেখা গেল আজরব বাঁশ আর চাটাই দিয়ে ঘরের লাগোয়া নতুন একটা চালা তুলছে। নুরুদ্দিন মহা উৎসাহে এটা ওটা আগিয়ে দিচ্ছে। মতি মিয়া হুঁকা হাতে দাওয়ায় বসে তদারক করছে। ঘরে নতুন কাজকর্ম হলে আজকাল আর কেউ শরীফাকে কিছু জিজ্ঞেস করে না। শরীফা মুখ কালো করে বলল, আজরফ, ঘর তুলতাছস কেন? আজরফ জবাব দিল না, যেন শুনতেই পায়নি। আজরফ, নয়া ঘর তুলনের দরকারটা কি? জবাব দিল মতি মিয়া, পোলাপান বড় হইতাছে, একটা ঘর তো দরকার। শরীফা লক্ষ্য করল নুরুদ্দিন মুখ টিপে হাসছে। বিষয়টা কি নুরা? নুরুদ্দিন দাঁত বের করে হাসল। ঘর উঠতাছে রহিমা খালার লাগি, রহিমা খালা আর আনুফা থাকব। শরীফা স্তম্ভিত হয়ে গেল। মতি মিয়া থেমে থেমে বলল, তোমার সুবিধা হইব খুব, ঘরের কাজ কাম দেখব। আমি বাইসা থাকতে এই বাড়িতে কেউ আসতো না। মতি মিয়া বলল, আয় সন্ধ্যায় আইব, খামাখা চিল্লাইও না। আমি গলার দড়ি দিয়াম কইতাছি। মতি মিয়া গম্ভীর হয়ে ডাকল, আজরফ। জি? তোর মা রে বালা দেহে একটা দড়ি দে দেহি। রহিমা সত্যি সত্যি সন্ধ্যা নাগাদ এসে পড়ল। সে তার যাবতীয় সম্পত্তি সঙ্গে এনেছে। একটি টিনের ট্রাঙ্ক, ৬-৭টি ছোট বড় পুটুলি, হাঁড়ি, ডেকচি। অনুফার হাতে দড়ি বাঁধা একটা ছাগল। রহিমা শরীফার ঘরে ঢুকে হাসি মুখে জিজ্ঞেস করল, বুঝি শরীরটা ভালা? শরীফা কোনো কথা বলল না। রাতে খাওয়ার সময় বলে পাঠালো তার খিদে নেই। অনেক রাত্রে ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে লাগলো। শরীফা শুনল নতুন চালা ঘরে খুব হাসাহাসি হচ্ছে। মতি মিয়া কি একটা বলছে, সবাই হাসছে।
সবচেয়ে উঁচু গলা হচ্ছে নুরুদ্দিনের। অনেক রাত্রে মতি মিয়া যখন ঘুমাতে আসলো, শরীফা তখনও জেগে। কুপি নিভিয়ে ফেলার সঙ্গে সঙ্গে শরীফা ক্ষীণস্বরে বলল, একটা কথা সত্যি জবাব দিবা? কি কথা? তুমি কি রহিমারে বিয়া করতে চাও? মতি মিয়া দীর্ঘ সময় চুপচাপ থেকে বলল, হ। তুমি রহিমারে এই কথা কইছো? না, আমিন ডাক্তার কইছে, রহিমার মত নাই। তার ধারণা মনু বাইচা আছে। মতি মিয়া হুকা ধরালো। শরীফা ধরা গলায় বলল, বিয়াডা কবে? মত না থাকলে বিয়াডা হইব কেমনে? আইজ মত নাই, একদিন হইব। মতি মিয়া নির্বিকার ভঙ্গিতে শুয়ে পড়ল। অল্পক্ষণের মধ্যেই তার নাক ডাকতে লাগল। শরীফা সারা রাত জেগে বসে রইল। গোটা জ্যৈষ্ঠ মাসে এক ফোঁটা বৃষ্টি হয়নি। বৃষ্টি বাদলা না হলে জর্জারি হয় না। রোগীপত্র নেই। আমিন ডাক্তার মহা বিপদে পড়ে গেল। হাত একেবারে খালি। চৌধুরী বাড়িতে ৩০ টাকা কর্জ হয়েছে। গত ২০ দিনে রোগী এসেছে মাত্র একটি। সুখান পুকুরের ওসিমুদ্দিনের মেজ ছেলে। ভিজিটের টাকা দূরে থাক, ওষুধের দামটা পর্যন্ত পাওয়া গেল না। ওসিমুদ্দিন নিমতলির পীর সাহেবের নামে কিরা কেটেছে, হাটবার দিন সকালবেলা এসে দিয়ে যাবে। নিমতলির পীর জ্যান্ত পীর, তার নাম নিয়ে টালবাহানা করা যায় না। কিন্তু অসিমুদ্দিন লোকটি মহা ধুরুন্ধর। আজ নিয়ে ৩ হাট গেল, তার দেখা নেই। আমিন ডাক্তার শুকনো মুখে সারা হাট ঘুরে বেড়ায়। হাটের দিন চাষা ভূষার মতো থাকা যায় না। ১০ গ্রামের লোকজন আসে, নতুন মানুষদের সঙ্গে আলাপ পরিচয় হয়। কাজেই হাটবারগুলোতে আমিন ডাক্তার একটু বিশেষ সাজসজ্জা করে। আজকে দেখা গেল আমিন ডাক্তারের গায়ে এই গরমেও একটি লাল কোট, হাতে ডাক্তারি ব্যাগটা কায়দা করে ধরা। ব্যাগটিতে ইংরেজি লেখা, ডাক্তার এ রহমান, প্রাইভেট প্র্যাকটিশনার। আমিন ডাক্তারের চোখে নিকেলের চশমা। লোকজন ঠাহর হয় না, বারবার দেখতে হয়। অসিমুদ্দিনের মেচোহাটায় থাকার কথা, সেখানে পাওয়া গেল সিরাজুল ইসলামকে। সিরাজুল ইসলাম নিমতলির ডাক্তার। সমগ্র ভাটি অঞ্চলে তার নামী ডাক্তার হিসেবে খ্যাতি। লোকটি ছোটখাটো, টেনে টেনে অত্যন্ত কায়দা করে কথা বলে। সিরাজুল ইসলাম আমিন ডাক্তারকে দেখা মাত্র একগাল হেসে বলল, এই গরমের মধ্যে এমন কোট, সর্দি গরমি হয়ে মরবেন, বুঝলেন? আমিন ডাক্তার হাটের দিনগুলিতে যথাসম্ভব শহুরে কথা বলতে চেষ্টা করে। চারদিকে লোকজন আছে, ডাক্তার শহুরে কথা বললে এরা খুব সমীহ করে। শরীরটা খারাপ, জ্বর জ্বর ভাব, ইনফ্লুয়েঞ্জা হবে, এর জন্যে গরম কাপড় পরলাম। চশমা নতুন নিলেন নাকি? হুম। সিরাজুল ইসলাম খিলখিল করে হাসতে লাগল। এর মধ্যে হাসির কি আছে আমিন ডাক্তার বুঝতে পারল না। হাসেন কেন? হাসি আসলে হাসব না? বলছেন ইনফ্লুয়েঞ্জা, এই সময় ইনফ্লুয়েঞ্জা হবে কিভাবে? আরে এখনো ইনফ্লুয়েঞ্জাই চিনলেন না, ডাক্তারি করেন কিভাবে? হা 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 হা। যেমন দেশ তেমন ডাক্তার। সিরাজুল ইসলামের হাসির শব্দে লোক জমে গেল। আমিন ডাক্তার চট করে সরে পড়ল। মেচোহাটায় ওসিমুদ্দিকে পাওয়া গেল না, অথচ তার এখানেই থাকার কথা। কারণ ছাড়া এক জায়গায় ঘোরাঘুরি করা যায় না। আমিন ডাক্তার এক প্রকাণ্ড রুই মাছ দাম করে ফেলল। গম্ভীর গলায় বলল, মাছ কত রে? মাছ বিক্রি করছিল নিমতলির জলিল। সে দাম না বলে মাছ গেঁথে ফেলল। আমলের সাথে দরদাম কি ডাক্তার সাহেব? যা হয় দিবেন। আরে ইয়ে, এত বড় মাছ, দাম টাম কি বলো শুনি? হুনাহুনির কিছু নাই, বড় গাঙের মাছ, এর সুয়াই দিয়ে আলাদা। আমিন ডাক্তার পড়ে গেল মহা বিপদে। বহু কষ্টে মুখের হাসি বজায় রেখে বলল, মুসিবত হয়ে গেল দেখি, টাকা তো আনতে মনে নেই। কি যেন বলে, ভুলে বোধহয় বাড়িতে ফালায় আসছি। মুসিবত কিছু না ডাক্তার সাহেব, টাকা আপনি পরের হাটে দিয়েন। আমিন ডাক্তার মাছ হাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে রইল। একবার মনে হলো ওসিমুদ্দিনের মতো দেখতে কে যেন হুট করে তরকারি হাটার দিকে চলে গেল। এত প্রকাণ্ড একটা মাছ হাতে নিয়ে ওসিমুদ্দিনকে খুঁজে বের করার আর উৎসাহ রইল না। মাছ কেনাটা অবশ্য পুরোপুরি বৃথা গেল না। সিরাজুল ইসলামের সঙ্গে দ্বিতীয় দফায় দেখা হয়ে গেল। মাছটা কিনলেন নাকি ডাক্তার সাহেব? তা কিনলাম। রোজগারপাতি ভালোই মনে হয়। আমিন ডাক্তার যথাসাধ্য গম্ভীর হয়ে বলল, পাই কিছু, না পাইলে কি আর ভাটি অঞ্চলে পইরা থাকি? সিরাজুল ইসলাম শুকনো মুখে চুপ করে যায়। আমিন ডাক্তার হৃষ্টচিত্তে সারা হাটে ২টি চক্কর দেয়। হাতে যে একটা পয়সা নেই, চৌধুরীদের কাছে ৩০ টাকা কর্জ, সেসব আর মনে থাকে না।
মুখের উপর অতিরিক্ত একটা গাম্ভীর্য টেনে আনে। পরিচিত কারো সঙ্গে দেখা হলে গম্ভীর হয়ে বলে, কি ভালো? ক্যাডা, ডাক্তার সাহেব না? হুম, ছিলাম না অনেক দিন। নিকল সাহেব ডাক্তারের কাছে ছিলাম, নতুন চিকিৎসাপাতি শিখলাম। সাহেব খুব স্নেহ করতেন আমাকে। ডাক্তার ডাক্তারের মর্যাদা বুঝে, অশিক্ষিত মূর্খ তো নয়, কি বলো? গুহাটার কাছে দেখা হলো মতি মিয়ার সঙ্গে। মতি মিয়ার কেমন যেন দিশেহারা ভাব। এত বড় একটা মাছ আমিন ডাক্তারের হাতে, তা মতি মিয়ার চোখেই পড়ল না। ডাক্তার, তোমার সাথে একটা জরুরি আলাপ আছে। আমিন ডাক্তার ভ্রু কুঞ্চিত করে বলল, তোমার কাছে 5.5 টাকা পাই মতি। টাকার আমার বিশেষ দরকার। তোমারে কখন থেকে খুঁজতাছি, আসিলা কই? বুঝলাম মতি, ওষুধের জন্য 3 টাকা আর তোমার। কথা শেষ হবার আগেই মতি মিয়া আমিন ডাক্তারকে টেনে একপাশে নিয়ে গেল। গলার স্বর 2 ধাপ নিচে নেমে যায়। বিষয়টি সত্যি জরুরি। রূপকুমারী যাত্রা পার্টির অধিকারী খবর পাঠিয়েছে মতি মিয়া যদি বিবেকের পাঠ করতে চায় তাহলে যেন অতি অবশ্যই মোহনগঞ্জ চলে আসে। আগের বিবেক চাকরি ছেড়ে চলে গেছে বলেই এই সুযোগ। বুঝলা ডাক্তার, বিবেকের পার্টে মোট 10 খান গান। আমিন ডাক্তার অবাক হয়ে বলল, আমারে কি জন্যে দরকার সেইটা তো মতি ভাই বুঝলাম না। শরীফারে একটু বুঝায় কইবা, তোমারে খুব মানে। তুমি নিজেই কও। আমি কই কেমনে, আমার সাথে তো কথাই কয় না। আবার হইল কি? মতিমা ইতস্তত করে বলল, রহিমারে বিয়া করবাম, এইটা শোনার পরে ঝামেলা। আমিন ডাক্তার আকাশ থেকে পড়ল, রহিমারে শাদি করবা? এই কথা তো আগে কও নাই। মজা কইরা কইছি, হাসি তামসার কথা। তুমি লোকটা অদ্ভুত মতি ভাই। মতিমিয়া গম্ভীর হয়ে বলল, অদ্ভুতের কি দেখলা? অন্যায়টা কি কইছি? আমার বাড়ির সারা জীবনের লাগি থাকবো, বউ হয়ে তাকনটা বালা না। আমিন ডাক্তার চুপ করে রইল। মতিমিয়া ইতস্তত করে বলল, রহিমা রাজি আছে কিনা এটাও তুমি একটু জাইন্না দিবা, বুঝছো? কি সব কথা যে তুমি ক মতি ভাই। মতি মিয়া ভ্রু কুচকে বলল, আইজ রাইতেই আইবা, ঠিক তো? দেখি, দেখা দেখির কিছু নাই, আইবা আইজ। আচ্ছা। মাছটা কিনলা নাকি ডাক্তার? বিষয় কি? বিষয় কিছু না, মাছটা লয়ে যাও। দোস্তাইনটা কইও রাইত তোমরার সাথে ভাত খাইয়াম। অত বড় মাছ কিনলা, তোমার হুঁচি টাকা পয়সা কিছুই নাই। আমিন ডাক্তার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আগামী হাটবারে টাকার কি হবে কে জানে। বাড়ি ফিরতে দেরি হল। মতি মিয়া জোর করে একটা চায়ের দোকানে নিয়ে গেল। 1 আনা করে কাপ, সেই সঙ্গে 2 পয়সা করে একটা টোস্ট বিস্কুট। দোকানের চায়ে সুয়াই দিয়ে আলাদা। কি কর ডাক্তার? হুম। আরেক কাপ খাইবা? না। আরে খাও। এই, আরো 2টা দে। চায়ে চুমুক দিয়ে মতি মিয়া অস্বাভাবিক নিচু স্বরে বলল, বাজারে 3টা মাইয়া আইছে দেখছো? হাটবার দেখে আর অঙ্গ তামাশা করতেছে। আমিন ডাক্তার অবাক হয়ে তাকালো। মতি মিয়া বলল, বাজারের মেয়ে মানুষ ছাড়া কি হাড় জমে কও দিহি? এর মধ্যে একটার নাম ফুলন, কাঁচা হলদিন নাহান গায়ের চামড়া, আর চুল কি! তুমি অত কিছু জানলা কেমনে? দেখলাম, দূর থেকে দেখলাম। তুমি কি ভাবছো গেছিলাম? মাবুদিল্লাহি। চা গলায় লেগে মতি মিয়া বিষম খেল। মেয়ে 3টি নৌকা নিয়ে এসেছে। সেজে গুজে নৌকার সামনে বসে আছে 2 জন। আমিন ডাক্তার অবাক হয়ে দেখল, একটি মেয়ে সত্যি অপূর্ব। সন্ধ্যার আবছা অন্ধকারে দেবী প্রতিমার মতো লাগছে। মতি মিয়া আমিন ডাক্তারের হাতে একটি মৃদু চাপ দিয়ে বলল, চোখ টেরা হয়ে যায়। কি কও ডাক্তার? ফুলনের আরেকটা নাম হইল গিয়া তোমার পরিবানু। তুমি জানলা কেমনে? শুনছি, হুনা কথা। উত্তরবন্দে নেমে মতি মিয়া গুনগুন করে গান ধরল, ও কন্যা সোনার কন্যা রে, ও কন্যা রূপের কন্যা রে। মতি মিয়ার গলা ভালো। আমিন ডাক্তারের মনটা উদাস হয়ে গেল। কাল সারা রাত শরীফার ঘুম হয়নি। ইদানিং প্রায় এরকম হচ্ছে। সারা রাত এপাশ ওপাশ করে কাটে। পাশেই মতি মিয়া গাছের মতো ঘুমায়। শরীফার অসহ্য বোধ হয়। কাল রাতে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত গায়ে ধাক্কা দিয়ে মতি মিয়ার ঘুম ভাঙাল। মতি মিয়া ঘুম জড়ানো স্বরে বলল, কি হইছে? বাংলা ঘরে কি যেন শব্দ করে, মনে লয় চোরাইছে। আছে কি আমার চোরাইব? ঘুমাও। দেখাও না। মতি মিয়া ঘুরে আসলো। কোথাও কিছু নেই, খা খা করছে চারদিক।
মতি মিয়া ফিরে এসেই ঘুমিয়ে পড়ল। আবার তাকে শরীফা ডেকে তুলল। আমার পিছন বাড়ি যাওন লাগবো। যাওন লাগবো, যাও। একলা যাই কেমনে? ধুত্তরি মাগি, ঘুমাইতে যাওনের আগে সব শেষ করে যাইতে পারস না? থাক, যাওন লাগতো না। মতি মিয়া আবার ঘুমিয়ে পড়ল। শরীফা খুন খুন করে কাঁদতে শুরু করল। লোকটা এরকম কেন? এমন ভাব করছে যেন শরীফা একটা কাঠের পুতলি। ছেলেগুলিও দূরে দূরে সরে যাচ্ছে। নুরুদ্দিন তো তাকে সহ্যই করতে পারে না। রাত দিন রহিমার পিছে পিছে ঘুরঘুর করে। একদিন সে গোসা করেছে, ভাত খায় না। কত সাধাসাধি। মতি মিয়া বলল, আজরব বলল, এমনকি আমিন ডাক্তার পর্যন্ত সাধ্য সাধনা করল, খাবেই না। শেষটায় রহিমা গিয়ে বলল, বাপধন, আও, খালার পাতে চাইটা খাও। অমনি সুরসুর করে খেতে বসল, যেন কিছুই হয়নি। এমন সব কথা মনে আসলে চোখে পানি আসে। শরীফা ফুঁপিয়ে ওঠে। এই, কান্দো কেন? কান্দি না। ফোঁস করতেছ কেন? শরীফা ধরা গলায় বলল, আমি বাপের বাড়িতে গিয়া কয়েকটা দিন থাকতাম চাই। বাপের বাড়িতে আছেটা কি? ভাই আছে। ভাই? গলা ফাটিয়ে মতি মিয়া হাসল। এইসব চিন্তা সারণ দাও। অত যে ঝামেলা গেছে, তোমার গুণের ভাই একটা খোঁজ নিছে? কও, নিছে খোঁজ? শরীফা মিনমিন করে কি বলল ঠিক বোঝা গেল না। চিল্লাচিল্লি বন্ধ কইরা কাজকাম করো। আমি চিল্লাচিল্লি করি? না, তুমি তো নয়া কন্যা, মুখের মধ্যে একটা কথাও নাই। শরীফা আজকাল অবশ্যই খুব চেঁচামেচি করে। রহিমার সঙ্গে আকাশ ফাটিয়ে ঝগড়া করে। এইটা কি রানছো ও রহিমা? ওয়াক্থু, হলুদের গন্ধে মুখে দান যায় না? হলুদ সস্তা হইছে? বাপের বাড়ির হলুদ পাইছস? ঝাঁটা দিয়ে পিড়াইয়া এইসব আপদ দূর করা লাগে। সামান্য জিনিস থেকে কুরুক্ষেত্র ঘটে যায়। শুধু তাই নয়, সুযোগ পেলেই রহিমার মেয়েটাকে সে মারধরও করে। মেয়েটাও মার মতো চুপচাপ। মার খেয়েও শব্দ করে না, একা একা পুকুর পাড়ে বসে থাকে। শরীফার অসহ্য বোধ হয়, কাউকেই সহ্য করতে পারে না। আমিন ডাক্তারের সঙ্গেও ঝগড়া করে। ঝগড়া করে ক্লান্ত হয়ে একসময় সে কাঁদতে শুরু করে। আমিন ডাক্তার বিব্রত হয়ে বলে, কান্দনের কি হইল ও দোস্তাইন? আমারে বিষ না দিয়েন। কি ধরনের কথা কন? না দোস্তাইন, বাজে চিন্তা বাদ দেন দরকার। ধান কাটা শুরু হবার আগে মতি মিয়া মোহনগঞ্জে চলে যাবে। রূপকুমারী যাত্রা পার্টির অধিকারীর লোক পাঠিয়েছে। শরীফা আকাশ থেকে পড়ল। ওইখানে তুমি যেবা কেমনে? ধান কাটবো কেডা? আজরব কাটবো। কও কি তুমি? আজরব দুধের পুলা? চুপ কর, খালি চিল্লায়। মতি মিয়া গম্ভীর মুখে কাপড় গোছায়। শরীফা নুরুদ্দিনকে পাঠায় আমিন ডাক্তারকে ধরে আনতে। আমিন ডাক্তার আসতে পারে না। দীর্ঘদিন পর তাকে নেবার জন্য সুখান পুকুর থেকে নৌকা এসেছে। রোগী মরণাপন্ন, এখনই রওনা হওয়া প্রয়োজন। নুরুদ্দিন, তোর বাপরে দইরা বাইন্দা রাখ, আমি আইতাছি রাইতে, বুঝছস? বুঝছি। লোকটার মাথাটা খারাপ। এই সময় কেউ যায়? নৌকা ছাড়ো গো তোমরা। নৌকা ছেড়ে দেওয়ার সময় আমিন ডাক্তার আরেকবার গম্ভীর হয়ে বলে, 2 টাকা ভিজিট, ওষুধ ভিন্ন, আর নৌকা দেয়া ফেরত দিয়া যাইবা। সুখান পুকুর পৌঁছাতে পৌঁছাতে রাত পুইরে যায়। নৌকা থেকে নেমে মাইল 5 হাঁটতে হয়। অসম্ভব কাদা এই অঞ্চলে। বড়ই কষ্ট হয় হাঁটতে। কোথাও থেমে যে বিশ্রাম নেওয়া হবে সেই উপায় নেই। রোগীর বাবা ঝড়ের মতো ছুটছে, বারবার বলছে, পাঁচালে হাঁটেন ডাক্তার সাহেব। বাড়ির সামনে মুখ লম্বা করে সিরাজুল ইসলাম বসেছিলেন। আমিন ডাক্তারকে দেখে গম্ভীর মুখে বললেন, আপনাকেও এনেছে দেখি। হুম, আর কাকে আনবে? রোগীর বাবা পা ধোয়ার পানি আনতে গেছে। এক ফাঁকে সিরাজুল ইসলাম গলা নিচু করে বললেন, ডাক্তার পিষে খাওয়ালেও কিছু হবে না। ডাক্তার পিষে খাওয়ালেও কিছু হবে না, শেষ অবস্থা। আর এমন চামার, বুঝলেন? 2 টাকা দেওয়ার কথা, দিয়েছে 1 টাকা। মাছের বাজার আর কি। রোগী দেখে আমিন ডাক্তার স্তম্ভিত। 9-10 বৎসরের একটা ছেলে, সমস্ত শরীর লাল হয়ে ফুলে উঠেছে, মুখ দিয়ে লালা পড়ছে, চোখ ঘোর রক্তবর্ণ, শরীরে কোনো ব্যথা বোধ নেই। মাঝে মাঝে মাথা তুলে বলছে, পেটের মধ্যে পাক খায়। আমিন ডাক্তার 1 চামচ অ্যালকালি মিক্সচার খাইয়ে শুকনো মুখে বলল, অবস্থা খুবই খারাপ।
রোগামতো একটা মেয়ে ছেলেটির হাত ধরে বসেছিল। সে কাঁদতে শুরু করল। আমিন ডাক্তার বলল, নৌকার জোকার দেখেন, হাসপাতালে নেওয়ার লাগবো, দিরং করণ যাইত না। ডাক্তারদের জন্য পান তামাক দেয়া হয়েছে বাহির বাটিতে। সিরাজুল ইসলাম কিছু স্পর্শ করবেন না। তিনি এক ফাঁকে আমিন ডাক্তারকে বললেন, হাসপাতালে নেওয়ার চিন্তা বাদ দেন, এই রোগী ঘন্টা 5 বেশি থাকবে না। টাকা পয়সা যা দেয় নিয়ে সরে পড়েন, রোগী মরলে পয়সাও পাবেন না, আপনাকে কেউ দিয়েও আসবে না। ছোট লোকের দেশে কেউ ডাক্তারি করে? আমিন ডাক্তার থেমে বলল, ওর হইছে কি? কিছু বুঝতে পারছেন না? না, ওর কিডনি নষ্ট হয়ে গেছে, শরীরে পানি এসেছে, হাসপাতালেও কিছু করতে পারবে না। কিছুই করণের নাই? না। সিরাজুল ইসলাম উঠে পড়লেন। বেরোবার আগে বললেন, আমি নিজের নৌকা নিয়ে এসেছি, যদি যেতে চান যেতে পারেন। এইরকম রোগী ফালাইয়া যায় কেমনে? থাকেন তাহলে। সমস্ত দিন কাটল এইভাবে। রাত্রে অবস্থা খুব খারাপ হলো। আমিন ডাক্তার বিষণ্ণ মুখে ঘরের দাওয়ায় বসে রইল। বেশ কয়েকবার ছেলের বাবাকে বলল, হাসপাতালে নেওয়ন খুব দরকার, তিরং হইতাছে। কেউ রোগী নাড়াচাড়া করতে রাজি হল না। নিমতলির পীর সাহেবকে আনতে নাকি লোক গিয়েছে, তিনি এসে যা বলেন তাই করা হবে। পীর সাহেব মাঝরাত্রে পৌঁছলেন। ছোটখাটো হাসি খুশি একজন মানুষ। রোগীকে হাসপাতালে নেওয়া ঠিক হবে কিনা জানতে চাইলেই বললেন, ডাক্তার সাহেব যদি নিতে কন তাহলে নেওয়ান লাগবো, ব্যবস্থা করেন। কিন্তু রোগী দেখে তার মত বদলালো। শান্তস্বরে বললেন, হাতে সময় বেশি নাই। ভোররাত্রে ছেলেটি হঠাৎ সুস্থ মানুষের মতো মাথা তুলে বলল, শীত লাগে বাজান। 4-5টা কাঁথা গায়ে জড়িয়ে আমিন ডাক্তার জিজ্ঞেস করল, শীত কমেছে? ছেলেটি ফিসফিস করে বলল, শীত লাগে, জব্বর শীত লাগে ও বাজান, শরীরের মধ্যে খুব শীত। ফজরের আজানের পরপর ছেলেটি মারা গেল। ছেলের মা খুব কাঁদছিল। কে যেন বলল, কাইন্দেন না, মৌতের সময় কান্দন হাদিসে মানা আছে। নিমতলির পীর সাহেব শান্তস্বরে বললেন, দুঃখের সময় না কাঁদলে কোন সময় কাঁদব? কান্দুক, খুব জোরে জোরে কান্দুক। বাড়ির সামনে একটি কাঁঠাল গাছের নিচে দুপুর পর্যন্ত বসে রইল আমিন ডাক্তার। পকেটে কিছুই নেই যে একটা কেরাইয়া নৌকা নিয়ে বাড়ি ফেরে। এমন অবস্থায় কাউকে বাড়ি ফেরার কথাও বলা যায় না। পেটে অসম্ভব খিদে। মরা বাড়িতে চুলা ধরান হবে না, কাজে খাওয়া দাওয়া হবে কিনা বলা মুশকিল। দুপুরের রোদ একটু পড়তেই আমিন ডাক্তার হেঁটে চলে গেল নিমতলি। নিমতলি পৌঁছাতে পৌঁছাতে 1 প্রহর রাত হল। সেখান থেকে সোহাগী আসলো জলিলের নৌকায়। তখন মাঝরাত্রি, ঘরে খাবার কিছুই নেই। একটি টিনে চিরা ছিল, সেটিও শূন্য। মতিমিয়ার বাড়িতে গেলে হতো, কিন্তু এই দুপুর রাত্রে যাওয়া ঠিক না। খিদের জন্য ঘুম আসে না। ঘরের ভেতর অসহ্য গরম। মশারিটি শতছিদ্র, ভন ভন করছে মশা। নতুন মশারি একটি না কিনলেই নয়। আমিন ডাক্তার শুয়ে শুয়ে কত কথাই না ভাবে, কত বিচিত্র কথা মনে আসে। সুখান পুকুরের এক রোগী মরবার আগে হঠাৎ খুব অবাক হয়ে বলেছিল, ঠান্ডা হাত দিয়ে আমারে কে শুইছে? ও ডাক্তার, বড় শীত লাগে, বড় শীত লাগে, বড় শীত। মরবার আগে সবারই শীত লাগে কিনা আমিন ডাক্তারের খুব জানতে ইচ্ছা করে। নুরুদ্দিন খুঁজে খুঁজে চমৎকার একটি মাছ মারার জায়গা বের করেছে। বাড়ি থেকে 1.25 মাইল দূরে জঙ্গল ভিটার ভাঙা ঘাট। জায়গাটি বড় নির্জন। দুপাশ অন্ধকার করে আছে ঘন কাঁটা বন। ভাঙা ঘাটের ফাঁকে ফাঁকে সাপের আড্ডা। সেজন্যই বড় কেউ আসে না এই দিকটায়। ঘাটের লাগোয়া প্রকাণ্ড একটা ডেফল গাছে পাকা ডেফল টুকটুক করে। নুরুদ্দিন ছিপ ফেলে ডেফল গাছে হেলান দিয়ে সারা দুপুর বসে থাকে। তার সঙ্গে প্রায় আসে অনুফা। সে নুরুদ্দিনকে বিরক্ত করে না। লম্বা একটি নারিকেলের ডোগা হাতে নিয়ে আপন মনে বিড়বিড় করে কিসব কথা বলে। নুরুদ্দিন মাঝে মাঝে ধমক দেয়, হাই সুপ, অত কথা কইলে মাছ আইব। অনুফা অল্প কিছু সময়ের জন্য চুপ করে, আবার গুনগুন শুরু করে, আয় অনুফা, পাগলি নাকি তুই? অনুফা রাগ করে না, খিলখিল করে হাসে। নুরুদ্দিনের বড় মায়া লাগে। মাছ মারার এই জায়গাটা নুরুদ্দিন খুব সাবধানে গোপন করে রাখে। ঘাস কাটার জন্যে খোন্দায় করে কৈবর্তপাড়ার মাঝিরা এই খাল দিয়ে বড়গাঙের দিকে যায়।
শব্দ পেলেই ডেফুল গাছের আড়ালে চট করে লুকিয়ে পড়ে নুরুদ্দিন। তবু কেউ কেউ দেখে ফেলে, তখন বড় ঝামেলা হয়। এইডাকে মতিবাইয়ের পুলা না? এই, কি করস তুই? মাছ মারি। মাছ পারস? মাথাটা খারাপ নাকি তোর? এটা মাছ মারনের জায়গা, যা বাড়ির যা। মাছ মারার জন্যে জায়গাটা কিন্তু খারাপ না। আজকেও নুরুদ্দিন দুহাত লম্বা একটা বোয়াল মেরে ফেলল। অনুফার বিস্ময়ের সীমা রইল না। ওরে বাসরে, এইটা তো জব্বর মাছ নুরু ভাই। শক্ত করে মাথাটা ধর, পানি যেন না পড়ে, সাবধান। পাকা বসলের মতো মুখ করে নুরুদ্দিন দ্বিতীয়বার ছিপ ফেলতে যায়, কিন্তু বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করেছে। এখন আর মাছ খাবে না। চল বাড়িতে যাই অনুফা। না, নাকি দিয়াম একসর, বৃষ্টি পড়তেছে দেখোস না, পুরুক। বলে অনুফা মাছ হাতে নিয়ে বিদ্যুৎ বেগে বেরিয়ে গেল। এই তার একটা খেলা, দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে উপস্থিত হবে, কোথাও এক দণ্ডের জন্য থামবে না। জঙ্গল ভিটা থেকে বেরিয়ে নুরুদ্দিন দেখে খুব মেঘ করেছে। ডেফল গাছের আড়ালে থাকায় এতক্ষণ বোঝা যায়নি। নুরুদ্দিন দৌড়াতে শুরু করল। অনেকখানি ফাঁকা জায়গা পার হতে হবে। রানিমার পুকুর পাড়ে উঠে আসার আগেই সে ভিজে নেতা নেতা হয়ে গেল। পুকুরের দক্ষিণ পাড়ে সিরাজ চাচার নতুন চালাঘর। লাল চাচি ছুটো ছুটো করে ধান তুলছে। শুকুতে দেওয়া ধানের বেশিরভাগই গেছে ভিজে। লাল চাচি নুরুদ্দিনকে দেখেই চেঁচিয়ে বলল, নুরু, হাত লাগা, তোর সাইজ খুব সেদব। ধান তোলা শেষ হতে বৃষ্টি থেমে গেল। লাল চাচি হাসি মুখে বললেন, কাণ্ডটা কেমন হইল নুরা? বৃষ্টি আবারাই বসাছি। ধান তো ব্যাবাক ভিজছে নুরা, করি কি এখন ক দেহি? একলা মানুষ আমি, অত ধান শুকাইতে পারি? তুই বিবেচনা কর দেহি। নুরুদ্দিন বেশ খানিকক্ষণ বসে রইল লাল চাচির ঘরে। লাল চাচিকে সে বেশ পছন্দ করে। নুরুদ্দিনের ধারণা লাল চাচির মতো সুন্দরী এবং ভালো মেয়ে সোহাগীতে আর একটিও নেই। সবচেয়ে বড় কথা, লাল চাচি তার সঙ্গে এমনভাবে কথা বলে যেন সে একজন অতি বিচক্ষণ ব্যক্তি। অনুরা, তোর চাচারে কইলাম আমার ছোট ভাইটারে আইনা রাখতে, কাজ কামে সাহায্য হইব। তোর চাচা কি কয় জানস? কি কয়? কয় চোরের গোষ্ঠী আইনা লাভ নাই। কথাটা ঠিক হয় নাই চাচি, অলেজ্জ হইছে। আমার দাদা চোর আছিল, এইটা অস্বীকার যায় কেমনে? কিন্তু সেইটা কোন আমলের কথা? পুরানা কথা তুইল্লা মনে কষ্ট দেন কি ঠিক? না, ঠিক না চাচি। এই দিন তরকারির লবণ একটু বেশি হইছে। তোর চাচা কয় চোরের গোষ্ঠী, রান্দা বাড়া শিকনের তো কথা না। কথাটা অলেজ্জ হইছে চাচি। অত চোর চোর করলে বিয়া করল কেন? আমি কি পায়ে ধরে শাসছিলাম? ঠিক কথা চাচি। বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেল। লাল চাচি কিছুতেই ছাড়বে না। বাপের বাড়ির পুরনো সব গল্প আবার শুনতে হলো। গুড় দিয়ে এক থালা মুড়ি খেতে হলো। বাড়ি ফিরে নুরুদ্দিনের মুখ শুকিয়ে গেল। আজরফ নাকি তাকে বেশ কয়েকবার খোঁজাখুঁজি করেছে। আজরফকে আজকাল সে খুব ভয় পায়। আজরফ তাকে কিছুই বলে না, তবু কেন জানি ভয় লাগে। শরীফা বলল, বৃষ্টি বাদলা না হইলে রাইতে ধান মারে দিতে চায়। তোরে খুঁজছিল, কি যেন কি কইতে চায়। জিগাই নাই, অত কথা আমি জিগাই না। নুরুদ্দিনের মনে হলো শুধু সে একা নয়, তার মা নিজেও আজকাল আজরফকে সমীহ করে চলে। বন্ধের মধ্যে গিয়ে জিগাইতাম, যা জিগা গিয়া। উত্তরবঙ্গে আজ খুব কাজের ঘটা। ফিরাইল সাহেব বলেছেন ২-১ দিনের মধ্যে প্রচণ্ড শিলাবৃষ্টি হবে। সেই শিলা ফেরাবার ক্ষমতা তার নেই। কাজেই সম্ভব হলে আজকের মধ্যেই যেন ধান তুলে ফেলা হয়। চারদিক অন্ধকার হয়ে গেছে। মশা তাড়াবার জন্য ভেজা খড় পুড়িয়ে ধোঁয়া করা হয়েছে। ছোট ছোট ছেলে মেয়েরা জ্বলন্ত খড়ের দড়ির কাছে হুঁকো হাতে দাঁড়িয়ে আছে। খুব কাজের চাপ তাদের। ডাক পড়লেই হুঁকো নিয়ে ছুটে যেতে হচ্ছে। ধান কাটার পুরা দলটি বৃষ্টিতে ভিজে জবজব। উত্তরবঙ্গেও আধাতের মতো পানি। ঘন ঘন হুকার টান দিয়ে শরীর চাঙা করে নিতে হয়। উজান দেশের বেশ কিছু কামলা এসেছে ধান কাটতে। এদের হয়েছে অসুবিধা। দিনরাত পানিতে থাকার অভ্যাস না থাকায় হাত পা হেজে গিয়েছে। তারা ক্ষণে ক্ষণে কাজ ফেলে শুকনায় গিয়ে দাঁড়াচ্ছে। আজরফকে খুঁজে বের করতে বেশ দেরি হল। উত্তরবঙ্গে আজ সবাই ধান কাটছে। অন্ধকার হয়ে যাওয়ায় লোকজন চেনা যাচ্ছে না। তার উপর আজরফ কার জমিতে কাজ করছে তাও ঠিক জানা নেই। তাদের নিজেদের জমির সবটাই পুরো বন্দে। নুরুদ্দিন গলা উঁচিয়ে ডাকল, ও ভাই সাহেব।
খুব কাছ থেকে উত্তর এলো, এইদিকে আয় নুরা, আমারেনি খুঁজছিলা? আজরফ কাজ থামিয়ে উঠে দাঁড়ালো। লুঙ্গির গোছ থেকে একটা কাগজ বের করে বলল, বাজানের চিঠি, জলিল মাসির সাথে পাঠাইছে, ডাক্তার সাসারে দিয়া পড়াইয়ান। আইসা, আর হুন, আজ ধান মারাই হইব। কোন সময়? রাইত। গরু পাইবা কই? কালাসান সাসারে কয়ে রাখছি, তুই আরেকবার গিয়া জিগা। আইসা, যা বাড়িত যা। ভাত খাইতা না? আজ সরকার বাড়িত খাইয়াম, হেরার ধান কাটতাছি। একটা বোয়াল মাছ মারছি 2 হাত লম্বা। আজরব খানিক্ষণ চুপ করে থেকে বলল, জংলাবাড়ির ভিটা তার যাইস না নুরা, জায়গাটা খারাপ, দোষ আছে, এর উপরে আবার সাপের উপদ্রব। নুরুদ্দিনের মুখের কথা ফুটে না। তার গোপন জায়গার কথা আজরব কিভাবে জানল কে জানে। বাড়ির জানুরা। উত্তরবন্দ থেকে একা একা বাড়ি ফিরতে নুরুদ্দিনের বড়ই ভালো লাগে। এত বড় বন্দ এই অঞ্চলে আর নেই। দিনরাত হাওয়ায় শস্য শব্দ তোলে। উত্তর পশ্চিমে তাকালে কিছুই চোখে পড়ে না, শুধু মনে হয় দূরের আকাশ নেমে এসেছে মাটিতে। পূব দিকে তাকালে নিমতলি গ্রামের সীমানার তালগাছ দুটো আবছা চোখে পড়ে। তালগাছ দুটিতে দোষ আছে। গভীর রাত্রে মাছ মারতে এসে অনেকেই দেখেছে একটা জাম্বুরার মতো বড় আগুনের গোলা গাছ দুটির মাথায়। এ গাছ থেকে ও গাছে যাচ্ছে, আবার ক্ষণে ক্ষণে মিলিয়েও যাচ্ছে। আমিন ডাক্তার বাড়ির পেছনে খোলা চুলায় রান্না চাপিয়েছে। রান্নার আয়োজন নগণ্য, ঝিঙে ভাজি আর খেসারির ডাল। ভেজা কাঠের জন্য প্রচুর ধোঁয়া উঠছে চুলা থেকে। নুরুদ্দিন গিয়ে দেখে একটা কাঠের চোঙায় মুখ দিয়ে আমিন ডাক্তার প্রাণপণে ফুঁ দিচ্ছে। তার নিজের চোখ মুখ লাল। কিরে নুরা, কি চাস? ভাত খাইবি? না। কিরে বেটা, ঝিঙে ভাজা করলাম, রাওয়া ঘি আছে, দিয়া মনে 1 চামচ। আইজ না চাচা, বাজানের একটা সিডি আনছি, পইরা দেন। মতি মিয়া নিজেও লেখাপড়া জানে না, কাউকে দিয়ে লিখিয়েছে। আজরফ মিয়া, দোয়া গো। আশা করি পরম করুণাময় আল্লাহ তাআলার কৃপায় সুস্থ শরীরে শান্তিমতো আছো। পর সমাচার এই যে আমরা দল লইয়া অতি শীঘ্র নেত্রকোনা যাইতেছি। বিবেকের কাম খুব নাম কামাইয়াছে, স্বয়ং কানা নিবারণও বলিয়াছে, গলা খুব উত্তম। কিন্তু দুঃখের বিষয়, পুরাতন বিবেক ফিরিয়া আসিয়াছে। কাজকর্ম ঠিকমতো করিবা, নতুন ধান উঠিবা মাত্র আমাকে নিম্ন ঠিকানায় 20 টাকা অতি অবশ্য পাঠাইবা। কিঞ্চিত আর্থিক অসুবিধায় আছি। আজ এ পর্যন্ত, ইতি। আমিন ডাক্তার চিঠি শেষ করে ভ্রু কুঞ্চিত করে রইল। চিঠিতে কবে ফিরবে কি কোনো উল্লেখ নেই। সবচেয়ে বড় কথা, শরীফার কোনো কথা নেই। আমিন ডাক্তার থেমে বলল, তোর মায়ের কথাও লেখছে কোনা দিয়া, তোমার মাতার কথাও সর্বদা স্মরণ হয়, তুমি তাহার যথাসাধ্য যত্ন করিবা। নুরা, তোর মায়ের কোষ, তার কথাও লেখা। আচ্ছা। আর চাচাজি, আজ আমরা ধান মারাই, আপনি যাওন লাগবো। দেহি, দেহা দেহি নাই, যাওন লাগবো। রোগী টোগী না থাকলে যা এমন এক ঘুরান। ধান মারাইয়ের ব্যাপারে নুরুদ্দিনের খুব উৎসাহ। মাঝরাতের দিকে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে ধান মারাই শুরু হবে, চলবে সারা রাত। একজন পালা করে থাকবে গরুর পেছনে, অন্য সবাই দল বেঁধে উঠোনে বসে গল্প শুনবে। গল্প বলার জন্য কথক আছে, তাদের বড় দামি রাত্রে। পান্তামাকের ডালা খোলা, শেষ রাত্রে পিঠে চিরার ব্যবস্থা। নুরুদ্দিনের খুব ইচ্ছা এবারও যেন গতবারের মতো আলাউদ্দিনকে খবর দেয়া হয়। পেশায় সে চোর, কিন্তু তার মতো বড় কথক ভাটি অঞ্চলে আর নেই। সে যখন কোমরে লাল গামছা পেঁচিয়ে 2 হাত নেড়ে কিচ্ছা শুরু করে, তখন নিঃশ্বাস ফেলতে পর্যন্ত মনে থাকে না। শুনেন শুনেন 10 জনাতে, শুনেন দিয়া মন, লালসান বাদশার কথা হইয়াছে স্মরণ। তারপর হে লালসান বাদশাহ উজির সাবরে ডাইকা কইল, ও উজির, একটা কথার জবাব দাও দেখি। বাড়ি ফিরে নুরুদ্দিনের খুব মন খারাপ হল। কথক আলাউদ্দিন নিমতলি গেছে, সন্ধ্যায় ফেরবার কথা এখনো ফেরেনি। যদি না ফিরে, তার চেয়ে বড় কথা, শরীফা রেগে গিয়ে খড়ম ছুঁড়ে মেরেছে অনুফার দিকে। সেই খড়ম কপালে লেগে রক্তারক্তি কাণ্ড। অনুফা বাড়ি থেকে চলে গিয়েছে। রহিবা মুখ কালো করে ঘরের কাজকর্ম করছে। নুরুদ্দিন অনুফার খোঁজে বেরুল। সে কোথায় আছে তা জানা। ছোট গাঙের পাড়ে জলপাই গাছের কাছে এসে নুরুদ্দিন ডাকল, ও অনুফা। অনুফার সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো।
আয় বাড়ির যাই। অনুফা কোনো আপত্তি করল না। বড় আন্ধার, হাত ধর অনুফা। অনুফা এসে হাত ধরল। নুরুদ্দিন বলল, আইজ ধান মারাই জানস? জানি। আলাউদ্দিন আইতো না। অনুফা মৃদুস্বরে বলল, আইব। কি কস তুই? দেখবা তুমি, আইব। তুই খুব পাগলি অনুফা। অনুফা খিলখিল করে হাসল। কিন্তু কি আশ্চর্য, বাড়ির কাছাকাছি আসতেই দেখা গেল আলাউদ্দিন তার দল নিয়ে এসে পড়েছে। চাঁদ এখনো ওঠেনি। অন্ধকারেও পরিষ্কার দেখা যাচ্ছে আলাউদ্দিনের রোগা লম্বা শরীর। সে বাঁকা হয়ে দাঁড়িয়ে হুকা টানছে। কিচ্ছা শুরু হলো অনেক রাত্রে। গ্রামের অনেকেই এসেছে। আজরফ হচ্ছে ঘরের কর্তা। পান তামাক এগিয়ে দিচ্ছে। বৌঝিরা ভেতর বাড়িতে। আশ্চর্যের উপর আশ্চর্য, চৌধুরী সাহেবও এসেছেন। তার জন্যে চেয়ার আনা হয়েছে। আলাউদ্দিন কোমরে লাল গামছা পেঁচিয়ে কিচ্ছা শুরু করেছে। সেই পুরনো লালচান বাদশার গল্প। কিন্তু এই গল্প কি আর সত্যি সত্যি পুরনো হয়? গীত। শুনেন শুনেন দশজনাতে, শুনেন দিয়া মন, লালচান বাদশার কথা হইয়াছে স্মরণ। লালচান বাদশার মনে বড় দুঃখ ছিল, 12 বৎসর পার হইয়াও পুত্র না জন্মিল। লালচানের দুঃখ দেইখা কান্দে গাছের পাতা। শুধু খোরাকির ধান রেখে বাকি সব ধান আজরফ নীলগঞ্জের হাটে বিক্রি করে দিল। শরীফা আপত্তি করছিল, কিন্তু আজরফ শক্ত সুরে বলল, ধান থাকলেই খরচ হইব, যেই জিনিসের দরকার নাই সেইটিও কিনা হইব। যুক্তি অকাট্য। ইতিমধ্যে নৌকা সাজিয়ে বেদিনীরা আসতে শুরু করেছে। সাড়ে চুরি থেকে শুরু করে পিঠা বানানোর ছাঁচ কি নেই তাদের কাছে। কিনতে কারোর গায়ে লাগে না। নগদ টাকা দেওয়ার ঝামেলা নেই, ধান দিলেই হয়। আজরফ নীলগঞ্জের হাটে ধান বেচে কত টাকা পেল তা শরীফা পর্যন্ত জানতে পারল না। শরীফা খুব বিরক্ত হল, কিন্তু নিজে থেকে জানতেই চাইল না। টাকা পয়সার হিসাব পুরুষ মানুষের কাছে থাকাই ভালো। আর এই সংসারে পুরুষ বলতে তো এখন আজরফই আছে। কয়েকদিনের মধ্যেই যেন ছেলেটা বড় হয়ে গেল। গম্ভীর হয়ে চলাফেরা করে, যন্ত্রের মতো কাজ করে। নীলগঞ্জ থেকে সে এবার অনেক জিনিসপত্র কিনেছে। নুরুদ্দিনের জন্য এসেছে লুঙ্গি আর মাছ মারার বড়শি। তার এবং রহিমার জন্য এসেছে শাড়ি। শরীফা দুঃখিত হয়ে লক্ষ্য করল, দুটি শাড়ির জমিনই একরকম, দামও নিশ্চয়ই এক। রহিমা তার কে? থাকতে দেয়া হয়েছে দয়া করে। এর বেশি কি? তার জন্য সস্তার শাড়ি কি নীলগঞ্জের হাটে ছিল না? শুধু এখানেই শেষ না। অনুফার জন্যে সে একটা জামাও এনেছে। জামায় বড় বড় ছাপার ফুল। মেলা দাম নিশ্চয়ই। বর্ষা এসে গেছে। কদিন ধরেই ক্রমাগত বৃষ্টি হচ্ছে। পথঘাটে 1 হাঁটু কাদা। আজরফ ঘরেই বসে থাকে। করার তেমন কিছু নেই। আগামী 5 মাস ধরে জোয়ান মর্দ ছেলেরা ফড় খেলবে, 16 খুঁটি খেলবে। কেউ কেউ ফুর্তির খোঁজে চলে যাবে উজান দেশে। এই 5 মাস বিশ্রামের মাস, ফুর্তির মাস। শরীফা খবর পেল আজরফ যাচ্ছে উজান দেশে। কি সর্বনাশের কথা! এইটুকু ছেলে, সে যাবে উজানে। উজানের মেয়েগুলি ফষ্টি নষ্টিতে ওস্তাদ। কি থেকে কি হবে কে জানে। তার উপর বাজারের খারাপ মেয়ে মানুষের পাল্লায় পড়লে ফতুর হয়ে আসতে হবে। কিন্তু আজরফের উদ্দেশ্য ভিন্ন। সে কাজকর্মের খোঁজে যাবে। উজান মুলুক থেকে কিছু টাকা পয়সা যদি আনা যায়, তাহলে ধান বেচা টাকার সঙ্গে যোগ করে জমি রাখা যাবে। শরীফা স্তম্ভিত। আমরা রে দেখাশোনা করব কে? নুরা আছে, রহিমা খালা আছে, তারা দেখব। শরীফা কাঁদে খুন খুন করে। আপন মনে বিড়বিড় করে, রক্তের মধ্যে দোষ, ঘরে মন টেকে না। রহিমাকে আড়ালে নিয়ে জিজ্ঞেস করে, ছেলেটা কি বিয়া করতে চায়? রহিমা মুখে কাপড় দিয়ে হাসে। বহু কষ্টে হাসি থামিয়ে বলে, না বুঝি। হাসস কেন রহিমা? হাসির কথা কিছু কই নাই। বিয়া যখন করতে চায় তখন পুলাডি ওই রকম ঘর সারণের ভয় দেখায়। না বুঝি বিয়া করব কি, বাচ্চা পুলা? আজরফকে এখন আর বাচ্চা পোলা বলা যায় না। গম্ভীর হয়ে দাওয়ায় যখন বসে থাকে তখন শরীফার পর্যন্ত সমীহ করে কথা বলতে ইচ্ছা করে। এর মধ্যে হঠাৎ মতি মিয়ার একটি চিঠি এসে উপস্থিত। শম্ভুগঞ্জ থেকে লেখা।
আমিন ডাক্তার এসে চিঠি পড়ে দিয়ে যায়। মদন থানার রামপুরা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট সাহেব আমাকে একটি সোনার মেডেল দিয়েছেন। মেডেলটি সয়ানি ওজন। মেডেলের ব্যাপারটি সর্বৈব মিথ্যা। রূপার একটি মেডেল ৩.৫ টাকা খরচ করে মতি মিয়া নিজেই কিনেছে। আসলে নামার সময় গায়ে কোনো মেডেল না থাকলে লোকজনের ভক্তি পাওয়া যায় না। আমিন ডাক্তারকে চিঠিটি ৩-৪ বার পড়ে শোনাতে হয়। সেই রাত্রে তাকে খাওয়া দাওয়াও করতে হয়। ডাক্তার হৃষ্টচিত্তে শরীফাকে বলে, বুঝতেনি দোস্তাইন, মতি মিয়া কানা নিবারণে সারাইয়া যাইব কয়ে রাখলাম। শরীফাকে এই সংবাদে খুব উল্লসিত মনে হয় না। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস ফেরা। পড়ছিলাম এর ২য় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।